হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের টেন্সের তৃতীয় লেসনে তোমাদের স্বাগতম। টেন্সের তৃতীয় লেসনে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তাহলে শুরু করছি টেন্স লেসন 3। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি টেন্স লেসন 3। টেন্সের লেসন 3তে আমরা শিখব পাস্ট টেন্সের ব্যবহার, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে পাস্ট টেন্স 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের লেসন 3তে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, গঠন এবং ট্রান্সলেশন। তাহলে প্রথমেই আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সংজ্ঞাটা একটু দেখে নেই। অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল, আমরা অতীতে কোনো কাজ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই, এরূপ যদি হয় তাহলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা আমরা বুঝবো কিভাবে? আমি ভাত খেয়েছিলাম এই ক্রিয়াপদটি দ্বারা আমরা বুঝতে পারছি যে এটি একটি অতীতের কাজ, কিন্তু ক্রিয়াপদটি আমি ভাত খেয়েছিলাম, আমরা এই বাংলা খেয়েছিলাম এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে খেয়েছিলাম ক্রিয়াপদটি ছ পার হয়ে লতে চলে গেছে। যদি স পর্যন্ত থাকতো তাহলে এটি হতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু স পার হয়ে লতে চলে গেছে, এটির ফল আর এখন বিদ্যমান নেই, এজন্য এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, সে নিয়মিত স্কুলে গিয়েছিল। এই যে গিয়েছি, এই স এর পরে ল পর্যন্ত চলে গেছে, তার মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এর ফল আর এখন বিদ্যমান নেই। তো এরকম যদি হয় তাহলে আমরা বুঝে নিব যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বাংলা যে কোনো ক্রিয়াপদ অতীতের কাজ বোঝায় এবং সেই ক্রিয়াপদটা যদি স পার হয়ে ল পর্যন্ত চলে যায় তাহলে আমরা বুঝবো যে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন খেয়েছিলাম, এসেছিল, গিয়েছিল, পড়েছিল, শেষ অক্ষরটা হবে ল, ছ এর পরে ল, ল এর পরে ম থাকতে পারে, তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এর গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, এরপরে হবে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এই বাংলা বাক্যটিকে সাজাই, আমি ভাত খেয়েছিলাম, তাহলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী বসবে সাবজেক্ট আই, এরপর মূল ভার্বের হবে পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম V2, ইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে এট এবং অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আই এট, আমি ভাত খেয়েছিলাম, এই বাংলা বাক্যটির ইংরেজি হবে আই এট রাইস, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সে নিয়মিত স্কুলে গিয়েছিল, এটি যদি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সাজাই তাহলে প্রথমে হবে সাবজেক্ট হি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গো, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এরপর হচ্ছে এক্সটেনশন টু স্কুল রেগুলারলি। তাহলে সে নিয়মিত স্কুলে গিয়েছিল এই সেন্টেন্সটির ইংরেজি হবে হি ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, অর্থাৎ সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আপাতত নাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোতে। তো এই সেন্টেন্সগুলি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলিতে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, এটিকে যদি আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা একটু দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ কীভাবে করা যায়। আমি লেসন 1-এ বলেছিলাম যে নট কখনো অক্সিলিয়ারি ভার্বের সাপোর্ট ছাড়া সেন্টেন্সে ব্যবহৃত হয় না। নট বসানোর জন্য তার আগে একটি অক্সিলিয়ারি ভার্ব দরকার। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেক্ষেত্রে ডু গ্রুপের অক্সিলিয়ারি ভার্ব ডু, ডাস, ডিড, এই তিনটির মধ্যে ডিড হচ্ছে পাস্ট ফর্ম। এই ডিড অক্সিলিয়ারি ভার্বের সহায়তায় নট বসিয়ে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে যেহেতু মূল ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে এট, এই জন্য ডু অক্সিলিয়ারি ভার্বের পাস্ট ফর্ম ডিড বসবে অক্সিলিয়ারি হিসেবে ডিড, এরপর নট, এবং এই যে মূল ভার্ব যে পাস্ট ফর্মে ছিল এটি নটের পরে হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। তাহলে এর পাস্ট ফর্ম গেল কোথায়? পাস্ট ফর্ম এই যে অক্সিলিয়ারি ডু এর মধ্যে ডিড হয়েছে। তাহলে আই এট রাইস, এই সেন্টেন্সের নেগেটিভ হচ্ছে আই ডিড নট ইট রাইস। ডিড নটের পরে মূল ভার্বটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম।
এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসবে ডিড, এরপরে হচ্ছে সাবজেক্টের আগে বসবে ডিড, এরপরে হচ্ছে আই, এরপরে হচ্ছে নট, এরপরে ইট রাইজ। তাহলে এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে বসবে ইন্টারোগেটিভ করার সময়, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই যে ডিড এবং নট, এখানে ডিডের কাজ হচ্ছে শুধু নটকে সাপোর্ট করা। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন ডু ভার্ব ব্যবহৃত হয়, ডিড, ডাজ, ডু, তখন এদের কোনো অর্থ থাকে না। এইখানে ডিড ভার্বের কোনো অর্থ নাই, এর কাজ হচ্ছে শুধুমাত্র নটকে সাপোর্ট করা। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিডের কাজ হচ্ছে সাবজেক্টের আগে বসে এই সেন্টেন্সটির মুড পরিবর্তন করে অ্যাফার্মেটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করা। সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি, হি ওয়েন্ট টু স্কুল। ওয়েন্ট এটি হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, নেগেটিভ করার জন্য অক্সিলিয়ারি ভার্বের দরকার, তাই হচ্ছে এখানে সাবজেক্টের পরে ডিড, এরপর নট, নটের পরে এই যে অক্সিলিয়ারি নটের পরে এই যে মূল ভার্বটি যে রয়েছে গো, এটা হচ্ছে পাস্ট ফর্মে ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এটা নেগেটিভ করার সময় এটা হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম। তাহলে এর পাস্ট ফর্ম গেল কোথায়? এর পাস্ট ফর্ম হচ্ছে এই যে ডু এর মধ্যে গিয়ে এটা হয়েছে ডিড। তাহলে হি ডিড নট গো টু স্কুল। এখন যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী ডিড অক্সিলিয়ারি ভার্ব বসবে সাবজেক্টের আগে, এরপর সাবজেক্ট, এরপর নট, এরপরে বাকি যে ওয়ার্ডগুলি যেমন আছে তেমন থাকবে। সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে বসাতে হবে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভে রূপান্তর করার নিয়ম। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট এখানে আমি আগেই বলেছি যে কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে চলমান। অতীতে কোনো কাজ যদি চলমান এরকম বোঝায়, অতীতে চলমান, তাহলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট দিয়ে অতীত এবং কন্টিনিউয়াস দিয়ে চলমান। তাহলে সংজ্ঞাটা হচ্ছে অতীতে কোনো কাজ হইতেছিল, চলিতেছিল বা ঘটিতেছিল এরকম বুঝাইলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম। কন্টিনিউয়াস টেন্সগুলিতে অক্সিলিয়ারি বি ভার্ব হয় সবসময়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ, ওয়ার। এবং এই যে এইটা চলমান তেছিল, এই তেছিল থাকার কারণে মূল ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আমি ভাত খাইতেছিলাম, এটি অতীতকালের কাজ আমরা বুঝতে পারছি এবং অতীতে এই কাজটি চলমান বোঝাচ্ছে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী এই বাংলা বাক্যের ইংরেজি হবে প্রথমে সাবজেক্ট আই, এরপরে ওয়াজ, মূল ভার্বের অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ পাস্ট ফর্ম, এরপর হচ্ছে ইট ভার্বের সাথে আইএনজি যুগ ইটিং, এরপরে হচ্ছে অবজেক্ট রাইস। তাহলে আমি ভাত খাইতেছিলাম এর ট্রান্সলেশন হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, সে স্কুলে যাইতেছিল। এখানে হি সাবজেক্ট, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব গো এর সাথে আইএনজি এবং সবশেষে টু স্কুল। তাহলে সে স্কুলে যাইতেছিল এর ট্রান্সলেট হচ্ছে হি ওয়াজ গোয়িং টু স্কুল। এই হচ্ছে মোটামুটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা এবং গঠন। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই ওয়াজ ইটিং রাইস, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, এরপরে হবে নট, তারপরে মূল ভার্ব এবং অবজেক্ট যেমন আছে তেমন থাকবে। ইন্টারোগেটিভ করলে ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব আসবে সাবজেক্টের সামনে, এরপর মূল ভার্ব এবং অবজেক্ট যেমন আছে তেমন থাকবে। দে ওয়ার গোয়িং টু স্কুল রেগুলারলি, এইটা হচ্ছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়ার, নেগেটিভ করতে হলে ওয়ার অক্সিলিয়ারি ভার্বের পরে নট, তাহলে দে ওয়ার নট গোয়িং টু স্কুল রেগুলারলি, নটের পরে বাকি ওয়ার্ডগুলি যেমন আছে তেমনই থাকবে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে অক্সিলিয়ারি ভার্ব ওয়ার, এটি আসবে সাবজেক্টের সামনে, এরপর বাকি ওয়ার্ডগুলি যেমন আছে তেমনই থাকবে, সবশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, গঠন এবং ব্যবহার। আশা করি তোমরা খুব সহজেই শিখে নিলে কীভাবে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয়। এরপর তোমাদের জন্য ছোট্ট একটি এক্সারসাইজ রয়েছে, মাত্র 5টা বাংলা বাক্য আছে, এই 5টা ইংরেজি করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে কে কে পারলে। কোনো প্রশ্ন যদি থাকে, মতামত থাকে, পরামর্শ থাকে, সেটিও কমেন্টে জানিয়ে দিতে পারবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।